যে শক্তির কথা আমরা ভাবতাম তাকে নিয়ে, সেই শক্তি কিন্তু আসলে আমেরিকার নেই। খণ্ড খণ্ড ভাবে যে সমস্ত সংঘর্ষগুলো হচ্ছে এই গালফ দেশগুলোতে, এটার সাথে কিন্তু ওই একটাই নারীর একটা সম্পর্ক আছে, মানে মানে কেন্দ্রবিন্দুটা একটা, সেটা হচ্ছে ইসরায়েল। তুরস্ক কিন্তু এই জোটে যোগ দেওয়ার একটাই মাত্র কারণ যে ইসরায়েলের থেকে সে কিন্তু একটা হামলা আশা করতে পারে। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত নানা বিষয় নিয়ে। একদিকে হরমুজ নিয়ে আলোচনা চলছে ইরান ও ওমানের মধ্যে, সেখানে নাক গলাচ্ছে আমেরিকা কী ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে নতুন এক শক্তির মেরুকরণ হয়েছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে একটি অক্ষ শক্তি গড়ে তুলেছে, যেটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমান তারা দ্বিপক্ষীয়ভাবে একটা কথাবার্তা বলছে, আলোচনা চালাচ্ছে যে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ কিভাবে চলাচল করবে না করবে, কে সেক্ষেত্রে টোল কি হবে না হবে, এই আলোচনা আসলে কোন জায়গায় পৌঁছেছে। আর এর সঙ্গে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেনও আপনাকে করে রাখি, সেটি হচ্ছে যে এই আলোচনা যে ফলাফল দাঁড়াবে, সেই ফলাফল কি ট্রাম্প প্রশাসন মানবে? হ্যাঁ, না, দুটো প্রশ্নই মানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি ইরান ওমানের সাথে যে আলোচনা হচ্ছে সেটা দিয়ে। এখন কিছুই ফাইনালাইজড হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের পররাষ্ট্রমন্ত্রী তারা বলছেন যে হ্যাঁ, অনেক দূর এগিয়ে গেছি, এই 2-1 দিনের ভেতরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব। এই আলোচনায় আমেরিকা অনুপস্থিত, আমেরিকাকে নেওয়া হয়নি, কারণ আলোচনাটা কিন্তু খুবই টেকনিক্যাল। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হচ্ছে না বা স্ট্র্যাটেজিক কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। এটা মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো কিভাবে চলাচল করবে সেটার উপরে একটা আলোচনা। এবং যেহেতু ওমান এবং ইরান এই দুটো দেশ এই হরমুজ প্রণালীর পানিকে নিয়ন্ত্রণ করে এবং তাদের জলসীমা এই মানে এই দুই দেশে হরমুজ প্রণালীর জলসীমাটা দুই দেশ ভাগাভাগি অবস্থায় আছে, সেহেতু তারাই এই আলোচনায় অংশ নিচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমেরিকা নেই, বা এমনকি গালফ দেশগুলোও কিন্তু নেই। কিন্তু গালফ দেশগুলো প্রথমেই বলেছিল যে হ্যাঁ, আমরাও পার্টিসিপেট করতে চাই, আমাদের একটা অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের অনেক তেল বা অন্যান্য সম্পদ এই হরমুজ প্রণালী দিয়ে যায়, সুতরাং আমাদেরকে নেওয়া হবে না কেন। অন্যদিকে আমেরিকাও বলেছে যে হ্যাঁ, আমিও থাকতে চাই, কারণ এটা একটা আন্তর্জাতিক জলসীমা এবং এটা একটা স্ট্র্যাটেজিক একটা জায়গা, সুতরাং এখানে আমার উপস্থিতিও এখানে প্রযোজ্য। কিন্তু ইরান এবং ওমান তারা উভয়েই কিন্তু এই প্রস্তাবগুলো নাকচ করে দেয়। গালফ দেশের নাকচ করার কারণ হচ্ছে যে এটা কোনো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জলসীমা না, সুতরাং এখানে তোমাদের অংশগ্রহণের প্রশ্ন ওঠে না। তোমরা যদি বলো যে হ্যাঁ, আমাদের অনেক কিছু মালামাল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, তো সেটার জন্য তো আমরা বলতে পারি চীনের অনেক মানে পণ্য এর ভেতর দিয়ে আসে যায়, সুতরাং চীনকেও রাখতে হবে বা আরো অন্যান্য দেশকেও রাখতে হতে পারে। সুতরাং এটা একটা বর্ধিত একটা আলোচনা হয় এবং সেখানে গন্ডগোল হওয়ারই উপক্রম বেশি। অর্থাৎ ওমান এবং ইরান এটা দাবি করে প্রমাণ করছে যে এই হরমুজ প্রণালীটা কোনো আন্তর্জাতিক জল সীমানা কারণ না, এটা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় না, এটা একেবারেই মানে অত্যন্ত নিকট ভাবে এর আলোচনা হবে ওমান
এবং ইরান, এবং তারাই এই দুই দেশ এই জলসীমার দায়িত্বে আছে, সুতরাং তারা এই আলোচনাটা করবে। সুতরাং দেখেন আমেরিকার যে দাবিটা যে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়াটার সিস্টেমের ভেতরে একটা চোক পয়েন্ট, সেটা কিন্তু ইরান এবং ওমান দুজনই বাতিল করে দিয়েছে। এবং এটা যখন বাতিল করে তখন আমেরিকা কিন্তু ওমানকে একটা হুমকি দিয়েছিল যে তোমাকে স্যাংশন করব এবং তোমাকে আমি আক্রমণ করব। কারণ যে সমস্ত প্রস্তাবগুলো এই ইরান এবং ওমান আলোচনা করছে সেই প্রস্তাবগুলো কিন্তু মূলত ওমানেরই থেকে এসছে। সেই প্রস্তাবগুলো কি? একটা হচ্ছে যে এখানে টোল বসাতে হবে। টোলটা তারা টোল বলছে না, কিন্তু ম্যানেজমেন্ট ফি বলছে। আর একটা হচ্ছে যে এই যেটা যে আলোচনাটা হবে সেটার ভেতরে ইরান থাকবে কেবলমাত্র, অন্য কোনো দেশ থাকবে না, এটা ওমানই বলেছে। সুতরাং ওমানের উপরে কিন্তু আমেরিকার একটা বড় আক্রোশ আছে, কারণ আমেরিকা চেয়েছিল যে এই আলোচনায় সেও অন্তর্ভুক্ত হোক। সুতরাং মানে এরকম একটা অবস্থা ভেতরে আছে। এখন দুটো প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রথম প্রস্তাবটা হচ্ছে যে যে সমস্ত জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ঢুকবে গালফ দেশগুলোতে, সেই জাহাজগুলোর নিয়ন্ত্রণ করবে ইরান। কিন্তু তারপরে মালামাল নিয়ে, তেল, তারপরে ইত্যাদি ইত্যাদি মালামাল নিয়ে যখন জাহাজগুলো ফিরে যাবে তখন সেটা ওমানের উপকূল দিয়ে, মানে ওমানের কুল ঘেঁষে যে যে একটা করিডোর মতো, সেই করিডোরের ভেতর দিয়েই এই জাহাজগুলো যাবে। এখন এটা হচ্ছে একটা প্রথম প্রস্তাব। এই প্রস্তাবটা কিন্তু ইরান খুব একটা সমর্থন করেনি। সমর্থন না করার কারণ হচ্ছে যে আজকাল তো কিছুই বলা যায় না। ওমানের যে সরকার আজকে আছে, সে সরকার যদি বিগড়ে যেয়ে বলে যে না, যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো আমরা মানি না, এবং ওমানের দায়িত্বই হচ্ছে সেখানে ইরানের দায়িত্বটা কম, আমার দায়িত্ব বেশি হবে, এরকম একটা তর্ক বিতর্কের ভেতরে চলে আসতে পারে। এমনকি এটাও অনেকে কল্পনা করছে বা চিন্তা করছে যে ওমানে কিন্তু একটা রেজিম চেঞ্জের ব্যাপারও থাকতে পারে। আমেরিকার সুদূর প্রসারী যদি কোনো চিন্তা ভাবনা থাকে, সেখানে রেজিম চেঞ্জ করে সেখানে তার আরো অনুকূলে একটা সরকারকে যদি বসানো যায়, সেটাও কিন্তু আমেরিকা করতে পারে। এখন এটা হচ্ছে প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, সেটা হচ্ছে ইরান সেটা অনেক পছন্দ করে। সেটা হচ্ছে যে হ্যাঁ, জাহাজগুলো যখন ঢুকবে, প্রবেশ করবে, তখন ইরানের অংশ দিয়ে যাবে, হরমুজ প্রণালীর ইরানের উপকূল দিয়ে যাবে। তারপরে যখন বের হবে তখন ওমানের উপকূল দিয়ে বেরিয়ে আবার ইরানের উপকূল দিয়ে যেতে হবে। তার মানে ইরান চাচ্ছে যে তার নিয়ন্ত্রণটা যেন সব, মানে ভেতরে প্রবেশের বা বেরিয়ে যাওয়ার দুটো ক্ষেত্রে যেন তার থাকে, মানে নিয়ন্ত্রণ থাকে। এই নিয়ন্ত্রণটা সে চায় এই কারণে যে হরমুজ প্রণালী তো বড় অংশ তার, সুতরাং, এবং এই হরমুজ প্রণালীটাই কিন্তু তার জন্য একটা অ্যাটম বোম হিসেবে এই বিগত যুদ্ধে কাজ করেছে। সুতরাং সে এই যে একটা যে ডিটারেন্স তার, এবং এটা যে একটা তার মানে মানে তাসের একটা বড়, মানে তুরুপ করা তাস, সেটা ইরান কখনো ছেড়ে দিবে না। এখন আর একটা প্রস্তাব আছে, সেটাও ওমানের, এবং ইরান সেটা সমর্থন করে। সেটা হচ্ছে টোলটা তারা বলছে ম্যানেজমেন্ট ফি। এই ম্যানেজমেন্ট ফি হবে যে পরিমাণ পণ্য বহন করা হবে তার 5%। তার মানে 100 টাকার পণ্য যদি জাহাজে থাকে, তাহলে ওই জাহাজকে 5 টাকা দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে যদি এই দুই দেশের নির্দেশ যদি কোনো জাহাজ ভঙ্গ করে যদি অন্য রুটে যাওয়ার চেষ্টা করে, যেটা আমেরিকা সবসময় কিন্তু চেষ্টা করেছে ওমানের সহায়তা নিয়ে, তাহলে সেখানে 20% সেখানে ফাইন পে করতে হবে। তার মানে 100 টাকার মালামাল থাকলে আরো 20 টাকা, তার মানে মূল 25 টাকা তাকে দিতে হবে। সুতরাং এটা একটা বড় একটা শাস্তি। এখন ওমান নেগোশিয়েট করছে ঠিকই, কিন্তু ওমান কিন্তু নেগোশিয়েট করছে আমেরিকারও কিছু স্বার্থ নিয়ে এবং গালফ দেশগুলোরও স্বার্থ নিয়ে, যেটা ইরান করছে না। সুতরাং এখানে আমাদের দেখতে হবে
যে ওমান কিন্তু কিছুটা আরেকটু ফ্লেক্সিবল হতে চায়। ইরান যেভাবে শক্তভাবে যে আলোচনাটা করছে, সেই আলোচনাটাই ওমান খুব একটা যে স্বস্তি বোধ করছে সেটাও না, কিন্তু একেবারে যে আবার অস্বস্তি বোধও করছে সেরকম কিছু না। কিন্তু একটা টানপোড়েন আছে, টানপোড়েন আছে এই কারণে যে ওমানকে ব্যালেন্স করতে হচ্ছে গালফ দেশের একটা ইন্টারেস্ট এবং আমেরিকার ইন্টারেস্ট। কারণ আপনি যে প্রশ্নটা করলেন যে হ্যাঁ, যে চুক্তিটা হবে ইরান এবং ওমানের মধ্যে, সেই চুক্তিটা যদি আমেরিকা যদি মেনে না নেয় তাহলে কি হবে? সুতরাং ওই মেনে নেওয়াটার দিকেই ওমান, বিশেষ করে ওমান এগিয়ে যাচ্ছে, এবং সেই কারণে আমার মনে হয় যে এটা একটা বিলম্ব হচ্ছে। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে আমেরিকা কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে কিন্তু খুব একটা যে বেশি ইন্টারেস্টেড এই হরমুজ প্রণালী নিয়ে, এবং এমনকি ওয়েস্ট এশিয়া নিয়ে, তার ওয়েস্ট এশিয়াতে তার অবস্থান নিয়ে, এটা কিন্তু এখন কিছুটা মানে পরিষ্কার হচ্ছে। আমাদের মনে আছে যে এই গত বছর 2025 সালে যখন আমেরিকা তার একটা স্ট্র্যাটেজিক ডিফেন্স একটা ডকুমেন্ট মানে প্রকাশ করে, সেই ডকুমেন্টে কিন্তু বলেছিল যে আমরা এই পশ্চিম এশিয়া, এই গালফ স্টেট, তারপরে মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া যেটাকে আমরা বলি, সেখানে মানে আমেরিকা খুব একটা বেশি তৎপর থাকবে না। তার মূল লক্ষ্য হবে পূর্ব এশিয়া, যেখানে চীন আছে। এর কারণ হচ্ছে যে 25 বা 30 বছর আগে যদি আমরা দেখি, তাহলে আমরা লক্ষ্য করব যে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু তখন যে পরিমাণে তেল রপ্তানি হতো, তার পরিমাণ হচ্ছে বিশ্বের 40%। মানে বিশ্ব যে তেলটাকে খরচ করতো তার 40% যেত হরমুজ প্রণালী। এখন বর্তমানে সেটা হচ্ছে 20 বা 22। তো এই যে কমে আসছে হরমুজ প্রণালীর যে গুরুত্ব, এটার কারণ হচ্ছে যে ব্রাজিল অনেক তেল উৎপাদন করছে, রাশিয়া বেশি তেল উৎপাদন করছে, এবং রাশিয়ার জাহাজগুলো তো আর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার প্রশ্ন আসে না, এবং ব্রাজিলেরও সেই প্রশ্ন আসে না। যার ফলে আরো অন্যান্য দেশ মানে তেল তৈরি করছে, বিশেষ করে নর্থ সিতে আপনার নরওয়ে, তারও তো প্রয়োজন নেই হরমুজ প্রণালী ব্যবহার। সুতরাং এদের তেল উৎপাদন বৃদ্ধির কারণেই হরমুজ প্রণালীর যে আগের যে বড় গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা কিন্তু কমে এসছে। এবং এটা আমেরিকার যারা স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা করেন, বা যারা সরকারের ভেতরে যারা এই সমস্ত স্ট্র্যাটেজিক দিকগুলো নিয়ে পরামর্শ দেন, তারা কিন্তু এখন দেখছে যে হরমুজ প্রণালী বা বিশেষ করে মধ্যপ্রাচ্য ওই অর্থে আমেরিকার স্বার্থের জন্য খুব একটা যে একটা গুরুত্বপূর্ণ এলাকা সেটা না। এবং আমেরিকা যেটা চায় সেটা হচ্ছে যে এই তেলের ফ্লোটা যেন চলে, অথবা জাহাজ চলাচলের যে ফ্লোটা, সেটা যেন বিঘ্নিত না হয়। এবং এটা যার এই হরমুজ প্রণালীর তত্ত্বাবধানে যেই থাকুক না কেন, সে ইরান অথবা ওমান, অথবা ইরান ওমান যৌথভাবে, মূল কথাটা হচ্ছে আমেরিকা যেটা চায় সেটা হচ্ছে যে এই জাহাজ চলাচল যেন নির্বিঘ্নে চলে। এর একটা কনটেক্সট আমি দিতে পারি কেন আমেরিকা এইভাবে চিন্তা করছে। সুয়েজ খাল নিয়ে যখন 50 দশকের মাঝামাঝি সময় যখন একটা গন্ডগোল হয়, বিশেষ করে ব্রিটেনের সাথে এবং ফ্রান্সের সাথে এই সুয়েজ খালের মালিকানা নিয়ে, কারণ তখন ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু এর মালিক ছিল এই সুয়েজ খালের, এবং তারাই জাহাজ চলাচলটাকে নিয়ন্ত্রণ করত। কিন্তু যখন গামাল আব্দেল নাসের যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি বললেন যে না, এটা মিশরের মানে ভূমিতে, এবং মিশর এটা নিয়ন্ত্রণ করবে। তখন একটা যুদ্ধ বাঁধল, এবং সেই যুদ্ধে কিন্তু আমেরিকা মিশরকে সমর্থন করলো, ব্রিটেন এবং ফ্রান্সকে সমর্থন করেনি। তার কারণ হচ্ছে যে মিশরের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছিল যে মিশর, তুমি যদি এটা নিয়ন্ত্রণ গ্রহণ করো, তাহলে একটাই মাত্র শর্ত আমাদের থেকে হবে, সেটা হচ্ছে নির্বিঘ্নে জাহাজ চলাচলের ওয়াদা দেওয়া বা নিশ্চয়তা দেওয়া, এবং সেটা মিশর দিয়েছিল আমেরিকাকে। ঠিক এই রকমেরই একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমেরিকা চাচ্ছে এখানে, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। সে এখানে নিয়ন্ত্রণ রাখতে চায় না, তার একেবারে
মানে শারীরিকভাবে আমেরিকা এখানে উপস্থিত থেকে সে নিয়ন্ত্রণ করবে এরকমের কোনো ইচ্ছা আমেরিকার নেই। কিন্তু আমেরিকা যেটা চায় সেটা হচ্ছে যে সে ইরানই করুক অথবা ওমানই করুক বা যৌথভাবে করুক, জাহাজ চলাচলটা যেন নির্বিঘ্নে চলে এবং সেফলি চলে। এটাই হচ্ছে তার সবচেয়ে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি নাম্বার 1। আর প্রায়োরিটি নাম্বার 2 হচ্ছে যে হ্যাঁ, সে যে একেবারেই চায় না সেখানে সশরীরে উপস্থিত থাকতে, সেটাও কিন্তু না। সে চায়, কারণ এটাও তো একটা এরও একটা স্ট্র্যাটেজিক ভ্যালু আছে যে ওখানে যদি আমেরিকার নিয়ন্ত্রণ কিছুটাও থাকে তাহলে সে নানাভাবে ম্যানুভার করতে পারে, এদিক ওদিক অন্য দেশকে নিয়ে সে জোটও করতে পারে। সে প্রশ্নে আমরা পরবর্তীতে আসব। সুতরাং এই রকমের একটা অবস্থা হয়ে আছে। ইরান ওমানের যে আলোচনা হচ্ছে সেটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, এবং তারা বলছে যে এই সপ্তাহের ভেতরে ফাইনাল হয়ে যাবে এবং তারপরে দেখা যাবে যে আসলে কি কোন জায়গায় তারা পৌঁছালো এবং সিদ্ধান্তটা কি হলো, কি নিল। সেটা ইরানের পক্ষে কতটুকু সুবিধাজনক হবে বা ওমানের পক্ষে কতটুকু সুবিধাজনক হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। কিন্তু কুইকলি আর একটা কথা বলি যে ওমান কিন্তু এখানে কিন্তু তার স্ট্র্যাটেজিক যে ভূমিকাটা, এখানে সে এই অংশগ্রহণ করে বা এই আলোচনায় অংশ নিয়ে সে কিন্তু তার স্ট্র্যাটেজিক ভ্যালুটাকে কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য গালফ দেশের, যেমন সৌদি আরব বা কুয়েত বা কাতার, যে বাহরাইন বা সংযুক্ত আরব এমিরাত, ওমান কিন্তু মানে খুব একটা যে ধনী দেশ তা না, এবং তার রপ্তানি ওখান থেকে খুব একটাও বেশি না। কিন্তু এই আলোচনায়, হরমুজ কেন্দ্রিক আলোচনায় সে যে পার্টিসিপেট করছে একটা বড় একজন অংশীদার হিসেবে, এটাই তার গুরুত্বটাকে বাড়িয়ে দিয়েছে। সুতরাং এটাও আমাদের মনে রাখা দরকার। এই মুহূর্তে এই যে হরমুজের পাশাপাশি কিন্তু আরও একটি বিষয় মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সামরিক সমঝোতা, যেখানে বলা হচ্ছে যে কোনো একজন আক্রান্ত হলে অন্যরা তার পাশে গিয়ে দাঁড়াবে বা তার হয়ে লড়াই করবে। একে কেউ বলছেন যে মুসলিম ন্যাটো, কেউ বলছেন সুন্নি ন্যাটো, মানে নানাভাবে নানা কথা বলা হচ্ছে। তো একটা হচ্ছে যে এই জোটটি কিভাবে হলো, কেন হলো, একটু যদি ব্যাখ্যা করেন। আর একটি পাশাপাশি কোশ্চেন, যে এই জোটটি কি ইরানকে ঠেকানোর জন্য হয়েছে, নাকি মার্কিন উপসাগরীয় দেশগুলোকে মার্কিন নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে এই নতুন একটা জোটের প্রয়োজন পড়ল? আপনি কি মনে করছেন? আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই যে এই জোটটা কি ইরানের বিরুদ্ধে? আংশিকভাবে ইরানের বিরুদ্ধে, এটা বলতে পারি। এই জোটটা কি ইসরায়েলের বিরুদ্ধে? সেটাও আংশিকভাবে বলতে পারি। একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার যে আমেরিকা কিন্তু এই জোট সম্পর্কে কোনো মন্তব্য করেনি, বা আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। আরো যদি দেখি যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এই তিনটা দেশে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমেরিকার সাথে আছে, আমেরিকার মিত্র দেশ, এবং আমেরিকা যা বলে সেটাই তারা পালন করে, মোটামুটি ভাবে পালন করে, অন্তত 90% পালন করে। এই রকমের তিনটা দেশ জোট মিলিত হয়েছে। আপনি যেটা বললেন সেটা একদম কারেক্ট। সেটা হচ্ছে যে এখানে এখন আমেরিকার অ্যাবসেন্সটা অনুভূত হচ্ছে। এই গালফ দেশগুলো তারা ফিল করছে যে আমেরিকা তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না, বিশেষ করে সৌদি আরব। তো পারছে না, তার প্রধান কারণ হচ্ছে, একটা হচ্ছে তার সেই শক্তি সেইভাবে নেই, এবং যে শক্তির কথা আমরা ভাবতাম তাকে নিয়ে, সেই শক্তি কিন্তু আসলে আমেরিকার নেই। তার কারণ হচ্ছে আমেরিকা তো একটা নৌশক্তি, একটা নৌ সাম্রাজ্য বা নৌ সভ্যতা। সেই নৌ সভ্যতার মানে কেন্দ্রবিন্দুতে হচ্ছে আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার্স, এবং তার বোধহয় এরকম 13টা কি 14টা বিশাল আকারের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন দেখেন যে এয়ারক্রাফট ক্যারিয়ারের ভূমিকাটা কিন্তু একেবারে সর্বনিম্নে, কারণ এয়ারক্রাফট গুলো একেবারে অনেক দূরে ইরানের মিসাইলের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বাইরে তারা দাঁড়িয়ে আছে পানিতে, সেই জলসীমায় তারা ঢুকতে পারছে না ইরানের কাছাকাছি, এবং অংশগ্রহণও করতে পারছে না। সুতরাং আমেরিকার যে পাওয়ারটা, যেটা আগে
মানে প্রদর্শিত হতো, বিশেষ করে গালফ দেশকে তারা সে রক্ষা করবে, সেখানে প্যাট্রিয়ট ব্যাটারি সিস্টেম, তাছাড়া মানে সেখানে পঞ্চম নৌঘাঁটি সেখানে আছে, নেভাল ফ্লিটের, যেটা পঞ্চম নেভাল ফ্লিটের সেখানে আছে, বাহরাইনে আছে, এবং আরো অন্যান্য জায়গায় কাতারে তার সবচেয়ে বড় ঘাঁটি আছে। এইরকম প্রায় 9 থেকে 10টা অত্যন্ত শক্তিশালী রাডার সিস্টেম ব্যবহার করে এবং সামরিক বিমান সেখানে উপস্থিত রেখে আমেরিকা কিন্তু এমন একটা শক্তি প্রদর্শন করেছিল যে তাকে কেউ মানে মানে সরাতে পারবে না এবং তাকে পরাজিত করার প্রশ্নে আসে না। কিন্তু সমস্ত জিনিসটা ইরান উল্টে পাল্টে দিয়েছে। এটা কি ইসরায়েলের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে কিছুটা এই কারণে যে তুরস্ক কিন্তু এই জোটে যোগ দেওয়ার একটাই মাত্র কারণ যে ইসরায়েলের থেকে সে কিন্তু একটা হামলা আশা করতে পারে, এবং ইসরায়েলের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী এবং আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হতে পারেন, নেফতালি বেনেট, তিনিও কিন্তু নানাভাবে বলেছে যে ইরানের থেকে এখন আমাদের বড় শত্রু হচ্ছে তুরস্ক, সুতরাং তুরস্ক এখন টার্গেটে আছে। আর একটা কারণ হচ্ছে যে তুরস্ককে মানে ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে যে তার একটা যে শত্রু সেগুলোকে একটা করে নিঃশেষ করে দেওয়া বা শেষ করে দেওয়া। সিরিয়া, তারপরে আরো অন্যান্য দেশকে সে এভাবেই করেছে। এখন সে চেয়েছিল যে ইরানকে করবে, ইরানের পরে সে তুরস্ককে ধরবে, এরকমের একটা তার প্ল্যান আছে বা মানে ছিল এবং এখনো আছে। কিন্তু ইরানে আক্রমণ করতে যে সে বাধাগ্রস্ত হলো এবং সে সেখানে পরাজিত হলো। সুতরাং এখন তার সমস্ত ডাইনামিক্সটা বা স্ট্র্যাটেজিক থিঙ্কিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হয়ে যে সে এখন তার দৃষ্টি কিন্তু তুরস্কের দিকেই নিয়ে যাচ্ছে যে হ্যাঁ, তুরস্কই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তুরস্ক কিন্তু ন্যাটোর সদস্য, এবং তুরস্কের যে সামরিক বাহিনী মানে প্রায় 8 লক্ষ মানে সেনা সদস্যের একটা বাহিনী, এটা হচ্ছে ন্যাটোর সবচেয়ে মানে দ্বিতীয় বৃহত্তর সেনাবাহিনী হচ্ছে তুরস্কের, আমেরিকার পরেই। সুতরাং তুরস্ক একদিকে যেমন সে শক্তিশালী এবং ইসরায়েলের আক্রমণ আশা করে, অন্যদিক থেকে সে এটাও ভয় পায় যে নেটোর থেকে সে কতটুকু সাহায্য পাবে যদি ইসরায়েল তাকে আক্রমণ করে। এই সংশয় থেকেই কিন্তু তুরস্ক এখানে জয়েন করেছে। অন্যদিক থেকে একটা মানে গুরুত্বপূর্ণ যে একটা মিসিং পয়েন্ট, সেটা হচ্ছে মিশর। এই আতাতে কিন্তু মিশরের যোগ দেওয়ার কথা ছিল, এবং মিশর কিন্তু সমস্ত আলোচনাগুলোতে সে পার্টিসিপেট করেছে এবং সেখানে তার মূল্যবান বক্তব্যগুলো দিয়েছে। কিন্তু মিশর নেই কেন, সেটা একটা মিস্ট্রি। আর একটা মিস্ট্রি এটাও হতে পারে যে মিশর দেখছে যে তার মানে খুব একটা যে গুরুত্ব, মানে সে এই তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের এই যে অ্যালাইনমেন্ট, অ্যালায়েন্স সেটা যে খুব একটা গুরুত্বপূর্ণ হবে এই প্রতিরক্ষা জোট, সেটাও সে মানে ভাবছে না, এবং সেই কারণে হয়তো সে এখান থেকে উইথড্র করেছে। আচ্ছা, যাই হোক, পাকিস্তান কেন যোগ দিল? পাকিস্তান যোগ দিল এই কারণে যে পাকিস্তানের অর্থ নেই। পাকিস্তান কিন্তু অত্যন্ত সংকট, তার অর্থনীতি কিন্তু একটা সংকটপূর্ণ অবস্থায় এখন আছে। কিন্তু অর্থ কার আছে? অর্থ আছে সৌদি আরবের। সুতরাং সৌদি আরবের সাথে জয়েন করে পাকিস্তান কিন্তু কিছুটা চায় যে এখানে তার অর্থনৈতিক যে দৈন্যতা, এবং সেটাও সে আমেরিকার থেকেও সে অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য কিন্তু এই সৌদি আরব এবং তুরস্কের সাথেও কিন্তু জয়েন করেছে। পাকিস্তানের সৌদি আরবের ব্যাপারটা কি? সৌদি আরব কিন্তু একটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে, এই জন্য যে হুতিরা কিন্তু সাংঘাতিকভাবে শক্তিশালী একটা শক্তি বলে সৌদি আরব সবসময় মনে করে, কিন্তু তারপরে কিন্তু আমেরিকার প্ররোচনায় সে কিন্তু আক্রমণ করেছে এই হুতিদেরকে, মানে ইয়েমেনে। এবং তাছাড়া আছে আরো অন্যান্য দেশ, বা তার সাথে ইউএইর যে দ্বন্দ্ব আছে সৌদি আরবের, সেটাও কিন্তু কম দ্বন্দ্ব না, বিশেষ করে ওই ইয়েমেনকে নিয়ে। আগের যে উত্তর দক্ষিণ ইয়েমেন ছিল, সেই ডিভিশনটাকে কেন্দ্র করে তাদের ভেতরে যে একটা সাংঘাতিক রকমের উত্তেজনা আছে।
সুতরাং সৌদি আরবও কিন্তু চায়, এবং সৌদি আরবের সাথে তো ইরানের একটা দীর্ঘ সূত্রিতার একটা মানে বিদ্বেষ বা একটা মনোমালিন্য আছে, বিশেষ করে শিয়া সুন্নি বিভেদ যদি আমরা ইসলাম ধর্মের ভেতরে লক্ষ্য করে দেখি। সৌদি আরব চায় গালফ ওইখানে সে যেন তার কর্তৃত্বটা বজায় রাখে এবং সবাই যেন তাকে মানে। অন্যদিকে ইরান শিয়া ধর্মাবলম্বী হয়ে সে এখানে বেশি মাতব্বারি করবে এবং সে শক্তিশালী একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, এটাও কিন্তু সৌদি আরব চায় না। সুতরাং এই সমস্ত দিকগুলো নিয়েই কিন্তু সৌদি আরব এটাতে জয়েন করেছে। সুতরাং তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবে তারা কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বা স্বার্থের দিক থেকে তাকিয়ে তারা কিন্তু এটাতে জয়েন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যালায়েন্সটা যেটা হলো, এই অ্যালায়েন্সটা কিন্তু একটা দিক থেকে কিন্তু তো উদ্বেগকর এই কারণে যে এই অ্যালায়েন্সটা কি এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যেটা যেহেতু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, একটা শূন্যতা সৃষ্টি হয়েছে নিরাপত্তার দিক থেকে, সেহেতু তারা এটা পূরণ করতে চায় তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। কিন্তু এদের দেখা দেখি আরো অন্যান্য কোনো জোট এখানে গঠন হবে যে না, সেটাও কিন্তু আমরা একেবারে মানে সুনিশ্চিতভাবে আমরা বলতে পারবো না। সুতরাং এই যদি হয় তাহলে কিন্তু আবার এই যে সংঘাতময় বা সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি যেটা এই জোট চেষ্টা করছে না থাকার বা সেটাকে মানে সেটা যেন না থাকে এখানে, সেটা কিন্তু আবার মানে এটা গজিয়ে উঠবে বা এটা জন্ম নেবে। পাকিস্তান কিন্তু একটা জিনিস চেষ্টা করেছে অনেক দিন ধরে এই আলোচনার ভেতরে, এই জোট গঠনের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে ইরানকে এর ভেতরে অন্তর্ভুক্ত করা এই কারণে যে যদি ইরানকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে একটা বৃহত্তর একটা মানে নিরাপত্তা আর্কিটেকচার যেটাকে আমরা বলি, একটা স্থাপত্য, এটা একটা সৃষ্টি করা যায় এবং সেটাই কিন্তু হওয়া উচিত বিশেষ করে এই অঞ্চলের জন্য। এখানে যদি আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যদি কয়েকটা দেশ নিয়ে একটা জোট হলো, আবার অন্য কয়েকটা দেশ নিয়ে যদি একটা জোট হলো, তাহলে কিন্তু সেখানে উপকৃত হবে কিন্তু ইসরায়েল, উপকৃত হবে আমেরিকা। যদি আমি মানে ওইভাবে চিন্তা করি যে হ্যাঁ, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের লক্ষ্যই হচ্ছে যে আমেরিকাকে রিপ্লেস করা, আমেরিকাকে রিপ্লেস করা এখানে হচ্ছে না। আমার যেটা মনে হয় এটা হচ্ছে আরো একটা অল্টারনেটিভ, একটা আনুষঙ্গিক একটা জোট যেটা আমেরিকার সাথে মিলেই কিন্তু বা পরোক্ষভাবে আমেরিকার সাথেই থাকবে, এরকমের একটা ব্যাপার। তো সেখানে ইরান দ্বিধাদ্বন্দ্বে আছে, সে এটাতে জয়েন করবে কিনা সেটাও বলা মুশকিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে আর একটা দিক কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী। এখন সৌদি আরব এবং তুরস্ক তারা কিন্তু অধিকারী না, কিন্তু সৌদি আরবের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছে পারমাণবিক বিষয় নিয়ে, এবং সেখানে সৌদি আরবকে বলা হয়েছে যে হ্যাঁ, তুমি পারমাণবিক, তোমার সাথে আমার যে চুক্তি তার ভিত্তিতে আমি তোমার পারমাণবিক বেসরকারি মানে বেসামরিক ক্ষেত্রে আমরা এটাকে মানে গড়ে তুলব এবং এর উপরে কোনো নজরদারি কেউ করবে না, বিশেষ করে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা তারা এখানে কোনো নাক গলাবে না বা তারা কোনো পরিদর্শনও করবে না। তারা মানে কি হচ্ছে সৌদি আরবের ভেতরে এই পারমাণবিক প্রোগ্রামটা নিয়ে সেটা সম্পর্কে তারা নিশ্চুপ থাকবে। সুতরাং এটা কিন্তু ক্ষতিকর এই দিক থেকে যে তাহলে ইরানের সাথে আমেরিকার যে আলোচনার সম্ভাবনা যতটুকুই থাকুক না কেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ইরানের যারা অত্যন্ত উগ্রপন্থী তারা বলবে যে হ্যাঁ, ইরানকে তুমি দোষারোপ করছো পারমাণবিক অস্ত্র তৈরির একটা সম্ভাবনাকে কেন্দ্র করে অথবা উৎকর্ষী সাধনকে কেন্দ্র করে, অথচ তুমি সৌদি আরবকে এমন সমস্ত সুযোগ দিচ্ছ যে সে উৎকর্ষীকরণ শুধুই করবে না, তার উপরে কোনো নজরদারি বা তার উপরে কোনো
ইন্সপেকশনের কোনো রেজিম সেখানে থাকবে না। সুতরাং ইরান বলবে যে হ্যাঁ, তাহলে আমি কেন তোমার সাথে আলাপ করতে যাব, এরকমের একটা পরিস্থিতির ভেতরে পড়ে গেছে কিন্তু আমেরিকা। এবং এটা পড়েছে এই কারণেই যে এই তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব এরা এই জোটটা ফর্ম করেছে। এই জোটের কিন্তু আর একটা উদ্দেশ্য থাকতে পারে। পাকিস্তান কিন্তু অনেকবারই পাকিস্তান কিন্তু সৌদি আরবের টাকা নিয়েই কিন্তু সে পারমাণবিক কৃত কৌশল বা কলা কৌশল বা তার বৈজ্ঞানিক কৌশল গুলোকে ডেভেলপ করেছিল, বিশেষ করে যান্ত্রিক যে সমস্ত বিষয়গুলো সেগুলো করেছিল। এবং পাকিস্তানও কিন্তু মানে অনেকেই বলে যে সৌদি আরবকে অফারও দিয়েছিল যে যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে আমরা তোমার পারমাণবিক প্রোগ্রামটা আমরা ডেভেলপ করে দিব এবং সেটা ওই পারমাণবিক বোমার দিকে যাবে। এখন সেটা যদি হয় তাহলে তুরস্কও কিন্তু এখানে কিন্তু বাদ যাবে না। তুরস্কও চাইবে যে সেও যেন একটা পারমাণবিক একটা বোমার অধিকারী হয় বা পারমাণবিক শক্তির অধিকারী হয়। সুতরাং এটা একটা অত্যন্ত জটিল একটা ব্যাপার, জটিল ব্যাপার। এবং এটা ওই যে আলোচনাটা ইরানের সাথে হওয়ার কথা আমেরিকা, সেই আলোচনাটা কিন্তু অনেক দূরে পিছিয়ে যাবে, বিশেষ করে এই জোটটা গঠন করার মধ্যে দিয়ে। এখন এই জোটটা বলছে যে তারা হচ্ছে তাদের নিজেদের প্রতিরক্ষা দিকে লক্ষ্য রেখে তারা এটা জোটটা গঠন করেছে এবং তাদের লক্ষ্য হচ্ছে যে কেউ যদি আক্রান্ত হয় তাহলে প্রতিটা দেশ যে আক্রান্ত হয়েছে তার পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করবে বা অংশগ্রহণ করবে। এখন সৌদি আরব যদি ইরানকে আক্রমণ করে তাহলে কি সেখানে পাকিস্তান জয়েন করবে বা তুরস্ক জয়েন করবে? করতে পারে, একটা সম্ভাবনা আছে, কিন্তু সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে পাকিস্তান মানে সৌদি আরবের। ঠিক একই ব্যাপার, পাকিস্তান যদি ইরানকে আক্রমণ করতে চায় বা এমনকি ইসরায়েলকেও যদি সে আক্রমণ করতে চায় তাহলে কি তুরস্ক এবং সৌদি আরব সেখানে জয়েন করবে? আন্তর্জাতিক রাজনীতির যে অবস্থাটা আজকে এবং বিশেষ করে এই গালফ দেশগুলোর যে অবস্থা, সেখানে কিন্তু এদের ভেতরে এই যে একটা সাংঘাতিক রকমের একটা ঘনিষ্ঠতা এবং এই যে চুক্তি উপরে ভিত্তি করে, এবং আমরা কিন্তু জানি না যে চুক্তির ভেতরে কি আছে, এখনো কিন্তু তারা প্রকাশ করেনি, কিন্তু যখন প্রকাশ করবে তখন হয়তো এমন একটা ব্যাপার দাঁড়াবে যে হ্যাঁ আরো কিছু থাকতে পারে। কিন্তু এখন আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যদি বলে যে হ্যাঁ একজন আরেকজনকে রক্ষা করবে বা তার পেছনে দাঁড়াবে যুদ্ধের, সেটাও কিন্তু একটা ভেগ ব্যাপার হয়ে আছে। আর একটা ভেগ ব্যাপার হয়ে আছে, যেমন ধরুন সৌদি আরবের সাথে ইয়েমেনের, এটা তো একটা সাংঘাতিক একটা সংঘর্ষ আসেই তাদের, এবং এটা প্রায় 10-15 বছর ধরে চলছে। এখন এই সংঘর্ষে ধরা যাক সৌদি আরব এমন ভাবে ইয়েমেনের হুতিদেরকে নাজেহাল করতে চায় এবং সেটা নাজেহাল করছে, কিন্তু 10 বছর ধরে তাদের উপরে নানা বিধি বাধা নিষেধ কিন্তু আরোপ করেছে সৌদি আরব। সুতরাং এখন এমন পর্যায়ে যদি নিয়ে যায় যে হুতিরা বাধ্য হবে সৌদি আরবকে আক্রমণ করতে, তাহলে তখন সৌদি আরবের পেছনে তুরস্ক এবং পাকিস্তান দাঁড়াবে। সুতরাং মানে কে আক্রমণ করছে কে করছে না, এটাও কিন্তু একটা অত্যন্ত ভেগ, অস্বচ্ছ একটা ব্যাপার আন্তর্জাতিক রাজনীতিতে। সুতরাং এবং সেটাকে বোঝানো, সেটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। আপনি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ভেতরে দেখেন যে হ্যাঁ সবাই বলছে যে হ্যাঁ রাশিয়া আক্রমণ করেছে, কিন্তু তার আগে প্রভোকেশন কি ছিল বা প্রেক্ষাপট কি ছিল 2014 সাল থেকে বা তারও আগে থেকে, যখন নেটো সম্প্রসারিত হয়ে একেবারে রাশিয়ার মানে নাকের সামনে এসে দাঁড়িয়েছে। তো এই জিনিসগুলো আমরা প্রেক্ষাপট নিয়ে তো আলোচনা করি না। সুতরাং ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের যদি বাঁধে গন্ডগোল এবং সেটা প্রেক্ষাপট যাচাই না করে যদি পাকিস্তান এবং তুরস্ক ঝাঁপিয়ে পড়ে, তাহলে ইরান কি থেমে থাকবে? বা আরো যে সমস্ত প্রতিরোধ বাহিনী আছে, বিশেষ করে ইরাকে এবং হিজবুল্লাহ এবং গাজাতে হামাস, তারা কি চুপচাপ থাকবে? তারা চুপচাপ থাকবে না। সুতরাং এটা একটা এমন একটা কেওটিক একটা অবস্থার ভেতরে এই শূন্যতা পূরণের যে উদ্যোগটা এই তিনটি দেশ নিল, সেটা কোন জায়গায় পৌঁছাবে সেটা বলা মুশকিল। তো এই সূত্র ধরেই চলে আসে যে উপসাগরে এখন
ইরানের উপর যে মার্কিন হামলা প্রায় বন্ধই আছে। ইরানও কোনো পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে না, কোনো জায়গায় ইরানি হামলা বেশ কিছুদিন যাবৎ বন্ধ। কিন্তু আমরা দেখলাম যে সৌদি আরব একটা হচ্ছে ইরাকের ভেতরে ঢুকে ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীর উপর হামলা চালালো, অন্যদিকে হুতিরা আবার সৌদি আরবের ভেতরে হামলা চালিয়েছে, তারা ইয়েমেনের সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে। এরকমভাবে উপসাগরীয় কিন্তু এখনও একটা ইতস্তত বিক্ষিপ্ত সংঘাতের পরিবেশ কিন্তু চলছে। তো এই ইতস্তত বিক্ষিপ্ত পরিবেশ আর এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা, ইরান, ওমান আলোচনা, অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সব মিলিয়ে যে একটা পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই যে বিক্ষিপ্ত সংঘর্ষগুলো কি বড় কোনো বিষয়ে রূপ দিতে পারে? অবশ্যই পারে। একটা একটা বিষয় হচ্ছে যে এই যে মানে খণ্ড খণ্ড যে সমস্ত ঘটনার কথা আপনি বললেন, যেমন সৌদি আরবের সাথে ইয়েমেনের, তারপরে সৌদি আরবের সাথে ইরাকের সাথে অন্য একটা দেশের, অথবা সৌদি আরবের সাথে ইরানের সাথে বাহরাইন থেকে শুরু করে ওই যে গালফ দেশগুলো, এখানে ইসরায়েলও চলে আসে। হ্যাঁ, তো এই যে খণ্ড খণ্ড ভাবে যে সমস্ত সংঘর্ষগুলো হচ্ছে এই গালফ দেশগুলোতে, এটার সাথে কিন্তু ওই একটাই নারীর একটা সম্পর্ক আছে। মানে কেন্দ্রবিন্দুটা একটা, সেটা হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলই কিন্তু সমস্ত অস্থিরতা সৃষ্টির কিন্তু মূলে। এখন লক্ষ্য করে দেখেন, ইসরায়েল কিন্তু সমস্ত চুক্তি ভঙ্গ করে সে কিন্তু এখন পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংকে সে কিন্তু হামলা চালাচ্ছে এবং তার উদ্দেশ্যই হচ্ছে যে ওখান থেকে প্যালেস্টিনিয়ানদেরকে সম্পূর্ণভাবে উৎখাত করে সেখানে তাদের ইহুদিদের সেখানে বসতি স্থাপন করা। এটার প্রেক্ষাপটটা হচ্ছে যে ইসরায়েলে কিন্তু অক্টোবরে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনটা এমন তীব্র আকার ধারণ করেছে, সেখানে একটা সাংঘর্ষিক একটা পর্যায়ে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে লিকুড পার্টি, বেঞ্জামিন নেতানিয়াহুর পার্টির সাথে, আর যে সমস্ত মেসিয়ানিক পার্টি যেটা বলে রিলিজিয়াস পার্টি, নেতানিয়াহুর পার্টিও কিন্তু আংশিকভাবে রিলিজিয়াস, কিন্তু তার থেকে অত্যন্ত উগ্র রিলিজিয়াস পার্টি, বেন গাভির, তারপরে স্মোট্রিচ, এই দুই নেতা যে সমস্ত পার্টিগুলো লিড করে, তারা তো সাংঘাতিক রকমের ধর্মীয় দিক থেকে মানে ইসরায়েলের সেই গ্রেটার ইসরায়েল চায় এবং প্যালেস্টাইনদের থেকে শুরু করে সব আরবদেরকে উৎখাত করে সেখানে ইসরায়েলি বসতি স্থাপন করা। এবং এই বেন গাভির এবং স্মোট্রিচ কিন্তু এই 1 মাস আগে একটা বক্তৃতায় তারা বলেছে যে পশ্চিম তীরে এমন একটা ঘটনা ঘটাতে হবে, এমন বিধ্বংসী একটা ঘটনা ঘটাতে হবে যে আমরা যেন এই নির্বাচনে জয়ী হতে পারি। এবং সেই দিকেই কিন্তু যাচ্ছে। লক্ষ্য করে দেখেন যে পশ্চিম তীরে যে আক্রমণটা শুরু হয়েছে, সেই আক্রমণে মূল উদ্দেশ্যই হচ্ছে সেখান থেকে প্যালেস্টিনিয়ানদেরকে মানে ধাক্কা দিয়ে বের করে সেখানে জায়গাটাকে খালি করে সেখানে ইহুদিদের। এবং এর ব্যাপারে কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে গেছে দুটো দেশ, একটা হচ্ছে জর্ডান আর একটা হচ্ছে মিশর। জর্ডান এবং মিশর কিন্তু তাদের সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল যদি এরকম কিছু করে তাহলে তারা কিন্তু পদক্ষেপ নেবে। সুতরাং সেখানেও কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে যে সেটা কতদূর এগিয়ে যাবে এবং মিশর এবং জর্ডান কতটুকু কমিটেড হয়ে এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াবে। এটা মনে রাখা দরকার যে জর্ডানে কিন্তু প্রায় 50% জনসংখ্যায় কিন্তু প্যালেস্টিনিয়ানস। সুতরাং এটা একটা বড় একটা তাদের একটা প্রেজেন্স সেখানে আছে। এবং মিশরেও কিন্তু প্রায় একই অবস্থা, এত বেশি না, কিন্তু সেখানেও কিন্তু অনেক প্যালেস্টিনিয়ান রেফিউজিরা সেখানে বাস করে। সুতরাং তাদেরও একটা স্বার্থ আছে যেন ইসরায়েল এই রকমের একটা পদক্ষেপ না নেয়। তাহলে এখানেও একটা উত্তেজনা সৃষ্টি করতে ইসরায়েল উত্তেজনা সৃষ্টি করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েল ইউএই কে, ইউনাইটেড আরব এমিরেটকে দ্বিতীয় ইসরায়েল বানিয়ে
সেখানে এমন একটা ঘাঁটি তৈরি করেছে তার, বিশেষ করে টেকনোলজির ঘাঁটি, এআই থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, আইটি বা ইত্যাদি ইত্যাদি সেক্টরে বা ব্যাংকিং থেকে শুরু করে, সেখানে যে তার যে বিশাল একটা স্বার্থ আছে, এটাও কিন্তু সৌদি আরব পছন্দ করে না। সুতরাং সৌদি আরবের সাথে ইউএইর যে দ্বন্দ্ব, এবং সেখানে ইসরায়েলও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে চলে আসে। আবার আমেরিকা চেষ্টা করছে সৌদি আরবকে টেনে ওই আব্রাহাম অ্যাকর্ডে দিতে, এবং যে পারমাণবিক চুক্তি হয়েছে আমেরিকা এবং সৌদি আরবের সাথে, সেখানেও কিন্তু আমেরিকা একটা শর্ত পরে যোগ করে দিয়েছে যে হ্যাঁ, তোমাকে কিন্তু ওই আব্রাহাম অ্যাকর্ডের সাথে অ্যাকর্ডে যোগ দিতে হবে, যেটা সৌদি আরব প্রত্যাখ্যান করেছে বা বলেছে যে সেটা অসম্ভব একটা ব্যাপার। যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের একটা স্টেট না হচ্ছে, ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে সৌদি আরবের কোনো সমঝোতা বা কোনো লেনদেন বা আদান প্রদান হবে না। সেটা কতটুকু মানে বাস্তবে কতটুকু হবে সেটা বা হচ্ছে, সেটা কিন্তু বলা কঠিন। সুতরাং লক্ষ্য করে, এবং এটাও আবার ঠিক যে সিরিয়াকে কিন্তু উদ্বুদ্ধ করছে আমেরিকা, সিরিয়ার বর্ডারের সাথে যে শিয়া অংশটা আছে, ছোট্ট একটা শিয়া অংশ আছে ওখানে, সেই শিয়াদেরকে আক্রমণ করার জন্য বলছে, যেটা ইরানের। তো এখন যদি সিরিয়ার বর্তমান এই ইসলামিক স্টেটের যে কসাই, তাকে কসাই বলে, সে যদি আক্রমণ করে, তাহলে কিন্তু ইরাকি যারা যোদ্ধা বা প্রতিরোধ বাহিনীর যারা আছে, তারা বলছে আমরা তাহলে মার্চ করব সিরিয়াতে, তুমি যদি এরকম একটা কোনো পদক্ষেপ নাও, তাই না? সুতরাং এইভাবে সমস্ত অঞ্চলটাই কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এবং তার সমস্ত কারণই হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের পরামর্শে বা ইসরায়েলের মানে অনুরোধে সে এখানে যে ইরানকে আক্রমণ করলো, এবং এই আক্রমণের কোনো ইয়েই ছিল না, প্রয়োজনই ছিল না। একটা জিনিস আমাদের লক্ষ্য করা দরকার, ইরান কিন্তু নানাভাবে চেষ্টা করছে যে আমেরিকা যেন এখান থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ যেভাবে মানে নাকানি চুবানি খেয়ে আমেরিকা যেভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে, সেখান থেকে ইরান কিন্তু নানাভাবে চেষ্টা করেছে যে আমেরিকাকে পরিত্রাণ দেওয়া। একটা হচ্ছে এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটাও কিন্তু আমেরিকা প্রত্যাখ্যান করে বা সেটাকে লন্ডভন্ড করে দিয়ে এখন তার কোনো মূল্যই নেই। আর দ্বিতীয় হচ্ছে যে ইরান এবং ওমানের মধ্যে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটার যে ফলাফলটা, সে যদি আমেরিকা যদি মেনে নেয়, মেনে নিয়ে যদি বলে যে হ্যাঁ, ওমানকে তো আমরাই সমর্থন দিয়েছি, ওমান আমাদের হয়ে কাজ করেছে, এবং ওমান ইরানকে বাধ্য করেছে এরকম একটা চুক্তিতে যেতে, এইরকমের একটা ন্যারেটিভ তৈরি করে সে যদি বেরিয়ে আসতে পারে ওখান থেকে, তাহলে কিন্তু আমেরিকার জন্য এটা খুবই ভালো হবে। এবং এই যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে দ্বন্দ্বগুলো হচ্ছে বা সংঘর্ষগুলো হচ্ছে, যেটা সম্পর্কে আপনি বললেন, এবং যেটা বাস্তব এখন, সেটাও কিন্তু কমে আসবে, এবং সেখানে এই 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 পরিস্থিতিটা কিন্তু তখন আরো কূটনৈতিকভাবে একটা জয়েন্ট একটা নিরাপত্তা আর্কিটেকচার ডেভেলপ করে সেটা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক বদরুল আলম খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।